বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। সেই ঘোলাটে পরিবেশে সরকার কি করবে, সেনাবাহিনীর অবস্থান কি হবে, এরকম নানা বিষয়ে বিভিন্ন জায়গায় চর্চিত হচ্ছে। মুখরোচক আলোচনাও চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের পরবর্তী পদক্ষেপ কি হবে, যখন সেনাবাহিনী তার অবস্থান স্পষ্ট করল করিডোরের বিপক্ষে, সংস্কার ব্যাপারে সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হয়েছে, বন্দর দেওয়ার ব্যাপারে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা হয়নি, সেনাবাহিনীকে কোনো কিছুতে তাকে তার মতামত নেওয়া হচ্ছে না, এরকম নানা কথা যখন আমরা শুনলাম 21 তারিখে সেনানিবাসে এই ঘটনা যখন ঘটলো, তখন সরকারের জন্য সেটা বড়ই বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এই বিব্রতকর পরিস্থিতির মাঝে প্রধান উপদেষ্টা কি করবেন, সেই আলোচনাটা চতুর্দিকে হচ্ছে। এই আলোচনার মাঝে আজকে দৈনিক মানবজমিন একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ করেছে এবং সেই নিউজে তারা আভাস দিচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস পদত্যাগের চিন্তা ভাবনা করছেন। আদতেও কি সেই ঘটনা ঘটতে চলেছে? সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব এবং রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ার কারণে প্রফেসর ইউনূস কি ভাবছেন যে আদতেও এই রকম পরিবেশে তার এখানে আসলে থাকা উচিত নয়, তিনি এখানে মানানসই না, বরং সম্মানজনকভাবে এখান থেকে চলে যাওয়াই ভালো, তেমন ভাবনাটা কি তার মনে কাজ করছে? কি বলছে মানবজমিনের প্রতিবেদন, বাস্তবতাই বা কি, সেই আলোচনায় করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলোতে এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, প্রফেসর ইউনূসকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে দৈনিক মানবজমিনে। মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, তার সম্পর্কে আমরা জানি খুব একটা টোটকা নিউজ তার পত্রিকায় ছাপা হয় না। অথেন্টিক নিউজ ছাড়া, ইনভেস্টিগেশন অথেন্টিক নিউজ ছাড়া তার পত্রিকায় খুব কমই আমরা ছাপতে দেখেছি। তার মতো বর্ষিয়ান সাংবাদিক, সেই পত্রিকা সম্পর্কে যথেষ্ট সুনাম রয়েছে। তার পত্রিকাতেই আজকে এই বড় রিপোর্টটা করা হয়েছে। এটা লিখেছেন শান্তনা রহমান। তিনি যে কথাটা বলতে চাইছেন, সেটা ঘটতে গেলে, সেটা যদি ঘটে যায়, তাহলে একটা মারাত্মক পরিণতির দিকে দেশ চলে যাবে, সেটা বলাই যায়। কি বলতে চাইলেন তিনি, শুরুটা করেছেন তিনি যেভাবে, সেটা হচ্ছে প্রফেসর ইউনূস এখন কি করবেন। তার সামনে বিকল্প খুবই কম। পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে। হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন, না হয় পদত্যাগ করে চলে যাবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এরপরেই তিনি লিখেছেন, সর্বশেষ খবর, প্রফেসর ইউনূস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন, তোমরা সংযত হও, না হলে আমি পদত্যাগ করব। অর্থাৎ এনসিপি নেতা এবং অভ্যুত্থানের যে নায়ক, যাদেরকে আমরা নায়ক হিসেবে জানি, যারা সম্মুখ সারিতে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদেরকে ডেকে সাপ জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা, হয় তোমরা সঠিক পথে আসো, সংযত হও, এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, বরদাস্ত করা যাবে না, আর তা না হলে বলো আমি পদত্যাগ করে চলে যাই। তার মানে প্রধান উপদেষ্টা তার ইচ্ছাটা একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এখন বল তিনি কোর্টে ফেলেছেন অভ্যুত্থানের নায়ক অর্থাৎ এনসিপি সমন্বয়ক তাদের কোর্টে। তারা কি সংযত হবে? সংযত বলতে যা বোঝাতে চেয়েছেন প্রফেসর ইউনূস, সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব, বিএনপির সঙ্গে দ্বন্দ্ব, নানা রকমের দ্বান্দ্বিক পরিবেশ তৈরি করা, সম্প্রতি নির্বাচন কমিশন ঘেরাও করে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করা, প্রকাশ্যে উপদেষ্টা মাহফুজ আলমের নানা রকমের স্ববিরোধী পোস্ট, আজকে আবার তিনি নতুন পোস্ট দিয়েছেন, তিনি তার আগের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান, সবার সঙ্গে মিলেমিশে থাকতে চান। এই কর্মকাণ্ডে আসলে পরিবেশ আসলে দূষিত হয়ে গেছে। সেই দূষিত পরিবেশে প্রফেসর ইউনূস থাকতে চাচ্ছেন না। সাথে মরার উপরে খাড়ার ঘা হিসেবে সেনাবাহিনীর সঙ্গে বিরোধটা স্পষ্ট যখন হয়েছে, তখন তিনি এই মনোভাব ব্যক্ত করেছেন। এরপরে তিনি লিখেছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সঙ্গে তার মতপার্থক্যের কথা জানিয়েছেন। সকল স্তরের সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, যেটা প্রফেসর ইউনূস কখনোই স্পষ্ট করেননি। তার উপদেষ্টারা সবসময় পানি ঘোলা করছে। তিনি ডিসেম্বর থেকে জুনের কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছেন। বারবার দাবি তোলা সত্ত্বেও তিনি বিষয়টা খোলাসা করেননি। অর্থাৎ নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, সেই ধোঁয়াশার
স্পষ্ট বিপক্ষে অবস্থান করছে সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর এই বিপক্ষে অবস্থান করার কারণেই ব্যাপারটা ঘোলাটে হয়ে যাচ্ছে। সেনাপ্রধান জানুয়ারি 2026-এর মধ্যে নির্বাচিত সরকার দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে রাখায়নে মানবিক করিডোর নিয়ে জাতিকে অন্ধকারে রেখেছেন প্রফেসর ইউনূস, এমনটাও বলা হয়েছে সেনানিবাস থেকে। সেনাপ্রধান এমনটা বলেছেন। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর বিভ্রান্তির বেড়াজালে ফেলেছেন জনগণকে। অদৃশ্য শক্তির সঙ্গে হাত মিলিয়ে জটিল এক পরিস্থিতি তৈরি করেছেন। জাতিসংঘ মহাসচিবকে এনে করিডোরের যথার্থতা প্রমাণ করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা আদতে হয়নি। এরপরে অনেক পরে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে কোন দিকে মোড় নেবে বাংলাদেশের রাজনীতি, প্রফেসর ইউনূসই বা কি সিদ্ধান্ত নেবেন। বলা বলি হচ্ছে হয় তিনি সবকিছু মেনে নিয়ে দায়িত্বে থাকবেন, নতুবা ছেড়ে দিয়ে তিনি আগের জীবনে চলে যাবেন। তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, মানবজমিনে বলা হয়েছে, সেটা হচ্ছে যে অতীত ইতিহাস বলে তিনি হঠাৎ করেই কেবলা বদল করতে পারেন, অর্থাৎ তিনি তার ডিসিশন হুটহাট করে চেঞ্জ করে ফেলেন। এর আগেও তিনি এক দফা দল গঠন করে আবার নিজেই দলের বিলুপ্তি ঘোষণা দিয়ে রাজনীতির দৃশ্যপট থেকে বিদায় নিয়েছিলেন। তার পক্ষে যে কোনো সিদ্ধান্ত নেওয়াই সম্ভব। তিনি যদি নির্বাচনের দিকে না হাঁটেন তাহলে সামনে সমূহ বিপদ, কারণ বল এখন আর তার কোর্টে নেই। জেনারেল ওয়াকার জনগণের কাছে বল ঠেলে দিয়েছেন। স্পষ্ট এখানে বলা হচ্ছে যে জেনারেল ওয়াকারের সঙ্গেই দ্বন্দ্ব, এবং দ্বন্দ্বের কারণে প্রফেসর ইউনূসের চেয়ারটা আসলে দোদুল্যমান হয়ে গেছে। বল যেহেতু সেনাবাহিনী থেকে জনগণের কোর্টে ঠেলে দেওয়া হয়েছে, সেই কারণেই এখন প্রফেসর ইউনূস চেষ্টা করছেন পরিস্থিতিটা সামাল দিতে, এবং এই উদ্ভূত পরিস্থিতি যেগুলো তৈরি হয়েছে সেটা যে এই ছাত্র সমন্বয়কদের নানা রকমের অধ্যত্বের কারণে, সেনাবাহিনী নিয়ে নানা ধরনের অপপ্রচারের কারণে হয়েছে, বিএনপির সঙ্গে অহেতুক দ্বন্দ্বে জড়ানো, বিএনপিকে খেপিয়ে তোলা, একটা সময় মাহফুজ আলম, জামাত ইসলাম এবং ধর্মভিত্তিক গোষ্ঠীগুলোকে খেপিয়ে তুলেছেন। সব মিলিয়ে সবাইকে আসলে প্রতিপক্ষ বানিয়ে ফেলা হয়েছে। সবাইকে প্রতিপক্ষ বানিয়ে ক্ষমতায় থাকা কঠিন, যে কোনো সরকারের জন্যই কঠিন। নির্বাচিত সরকারের জন্যই যেখানে কঠিন, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তো আরও বড় কঠিন। যত সমালোচনাই হোক, প্রফেসর ইউনূস, জেনারেল ওয়াকার এ সময় যে যার অবস্থান থেকে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার এক ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, এমন কথাও বলা হয়েছে। সেনাবাহিনী না থাকলে মাঠ পরিস্থিতি অনেক আগেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। সেই সেনাবাহিনীকে বিতর্কিত করা হয়েছে, বিতর্কিত করেছেন এই ছাত্র সমন্বয়করা, এবং সরকারের মধ্য থেকেও সেনাবাহিনী নিয়ে বাজে কথা বলা হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেনাবাহিনী সম্পর্কে যে বিশ্রী মন্তব্য করেছেন, সেখান থেকেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব স্পষ্ট হয়েছে। এখন সেনাবাহিনীর সঙ্গে সরকারের এই স্পষ্ট দূরত্ব রেখে প্রফেসর ইউনূসের জন্য সম্মানজনক অবস্থায় রাষ্ট্র পরিচালনা করা আদতে সম্ভব নয়। সেই কারণেই গুঞ্জন উঠেছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে, সয়লাভ হয়ে গেছে, গুঞ্জন উঠেছে, নানা দিকে প্রোপাগান্ডা হচ্ছে যে প্রফেসর ইউনূস পদত্যাগ করছেন। মানবজমিন ভেতরের কথাটা তুলে এনেছে যে প্রফেসর ইউনূস অলরেডি জুলাই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলে দিয়েছেন যে হয় তোমরা সংযত হও, নতুবা আমি পদত্যাগ করে চলে যাব। কি করতে চলেছেন তিনি? যখন বিএনপির তরফ থেকে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে, আবার এনসিপির তরফ থেকে বিএনপি আখ্যা দিয়ে 3 জন উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে, উপদেষ্টাদের কর্মক্ষমতার ব্যাপারে প্রশ্ন তোলা হচ্ছে, নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ব্যাপারে প্রশ্ন তোলা হচ্ছে, তিনি দেশি নাগরিক নাকি বিদেশি নাগরিক, এই আলোচনা হচ্ছে। যদিও তিনি খণ্ডন করে বলেছেন তিনি দেশি নাগরিক, তিনি বিদেশি নাগরিক নন। উপদেষ্টাদের অনেকেই দেশি নাগরিক এরকম, বিদেশি নাগরিক এরকম আলোচনা অনেকে করার চেষ্টা করছেন। সব মিলিয়ে পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এবং পরিস্থিতি সব থেকে বেশি নিয়ন্ত্রণের বাইরে গিয়েছে গতকালকে সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানের আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে এরকম অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। 5 আগস্টে যে সরকারের পতন হয়েছিল, তার আগে আপনাদের মনে আছে কিনা, 3রা আগস্ট সেনাবাহিনীর অভ্যন্তরে, সেনানিবাসের অভ্যন্তরে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান হয়েছিল। সেখানে সেনাবাহিনীর অফিসাররা এবং সকল সেনাবাহিনী এক জায়গায় অবস্থান করেছিলেন এই মর্মে যে তারা ছাত্র জনতার বিপক্ষে যাবে না, ছাত্র জনতার উপরে গুলি চালাবে না। সেই সিদ্ধান্তের কারণেই কিন্তু শেখ হাসিনার পতনটা ত্বরান্বিত
প্রমাণিত হয়েছিল। আবারও এক অফিসার্স অ্যাড্রেস নিয়ে 9 মাস 9.5 মাস পরে আবারও এক অফিসার্স অ্যাড্রেস নিয়ে ব্যাপারটা তালগোল পাকিয়ে যাওয়ার মতো ব্যাপার, এবং সরকার থাকবে নাকি এই সরকার চলে যাবে, নতুন সরকার এসে নির্বাচনের ব্যবস্থা করবে, এরকম আলোচনাও অনেকে করার চেষ্টা করছেন। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা এই মুহূর্তে বলা মুশকিল, কিন্তু মানবজমিন যেহেতু খবরটা করেছে এবং মানবজমিন সাধারণত অথেন্টিক খবর ছাড়া করে না, সেহেতু এটুকু অন্তত বলাই যায় যে প্রধান উপদেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সেই পাকিস্তান জমানা থেকেই দেশ বিক্রি হয়ে যাচ্ছে, আমাদের দেশ নিয়ে যাচ্ছে, কখনো রাশিয়া, কখনো আমেরিকা, কখনো ভারত। আর পাকিস্তান তো দখল করেছিলই। আমি বলছি 1947 সাল থেকে আজ অবধি এই বাংলায়, অর্থাৎ এই পূর্ব বাংলায় এই দেশ বিক্রি করা নিয়ে, এই দেশ লিজ দেওয়া নিয়ে, বা এই দেশ অন্য মানুষের হাতে তুলে দেওয়া নিয়ে যে রাজনীতি হয়েছে, যে আশঙ্কা তৈরি হয়েছে, এবং আমাদের যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে, এটির সঙ্গে অন্য কোনো গজব, অন্য কোনো গুজব, মানে গজব এবং গুজব, কিংবা অন্য কোনো নির্মম বাস্তবতা আর বাঙালির জীবনে ঘটেনি। এই দেশ সত্যিকার অর্থেই সবাই বিক্রি করে দিয়েছে, যখন যে যেভাবে পেরেছে। মুঘল সম্রাট শাহ আলম, দ্বিতীয় শাহ আলম, এই দেশটা বিক্রি করে দিল। পলাশির যুদ্ধের পর বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হলেন মীর জাফর। ইংরেজরা তাকে সরিয়ে মীর কাসিমকে বাংলার সেই নবাবি দেওয়া হলো। তখন মীর কাসিম বা নবাব সিরাজউদ্দৌলা যে কাজটি করেছিলেন সেটি হলো সিংহাসনে বসার জন্য রাজকোষ থেকে তাদেরকে একটা বিশাল অ্যামাউন্ট, ওই আমলে 3 কোটি টাকা, 3 কোটি স্বর্ণমুদ্রা রবার্ট ক্লাইভকে দেওয়া হয়েছিল। তো যা হোক, পরবর্তীতে তারা অতিরিক্ত সুযোগ হিসেবে সারা বাংলায় তাদেরকে বিনা শুল্কে ব্যবসা করার জন্য সুযোগ করে দেওয়া হলো। তো এইভাবে চলছিল। কিন্তু মীর কাসিম যখন ইংরেজদের সাথে বিরোধে জড়ালো এবং যুদ্ধ হলো, তখন মীর কাসিম পরাজিত হলেন। পরাজিত হওয়ার পর কি করলেন, মীর কাসিম পরাজিত হলেন। পরাজিত হওয়ার পরে মীর জাফরকে না আবার বসানো হলো। তখন মীর কাসিম চলে গেলেন দিল্লিতে। দিল্লিতে গিয়ে দিল্লির শাসককে তিনি কনভিন্স করলেন, এবং আরেকজন শাসক ছিলেন মুসলিম শাসক সুজাউদ্দৌলা। তো সুজাউদ্দৌলা এবং মীর কাসিম এবং সম্রাট দ্বিতীয় শাহ আলম, তারা সম্মিলিতভাবে বাংলা আক্রমণ করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করলেন, কিন্তু পরাজিত হলেন। তো পরাজিত হওয়ার পর ইংরেজরা মুঘল সম্রাটের কাছে জাস্ট দূত পাঠালেন এবং তার সঙ্গে একটা নেগোসিয়েশন করতে চাইলেন। এবং সেই নেগোসিয়েশনের যে ফলে কি হলো, ইংরেজ সরকার, মানে ইংরেজ সরকার না, ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই প্রথম তারা কি করলো, মুঘল দরবারে 30 লক্ষ টাকা বার্ষিক তারা মানে রাজস্ব হিসেবে দেবে, বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যা থেকে তারা ইচ্ছা মতো শুল্ক কর আদায় করবে। এবং এই ফরমান যখন সম্রাট দিলেন, সঙ্গে সঙ্গে সেখানে মীর জাফরকে সরিয়ে লর্ড ওয়ারেন হেস্টিংস, তিনি এই প্রথম কোম্পানির গভর্নর জেনারেল হলেন। এইভাবে মুঘলরা প্রথম বাংলাকে বিক্রি করল। এইভাবে আমি যদি আরো পিছনে যাই, সবসময় দেখবো যে বাংলাকে তারা বিক্রি করেছে। যখন কোনো যুদ্ধ হয়েছে, এই বাংলাকে তারা বিক্রি করেছে। এই বাংলার বিভিন্ন অংশকে বিভিন্ন সময় শাসকরা তাদের প্রয়োজন মতো বিক্রি করেছে। কখনো কুমিল্লা অঞ্চলকে ত্রিপুরার রাজার কাছে বিক্রি করা হয়েছে, উপঢৌকন দেওয়া হয়েছে। কখনো মুর্শিদাবাদের রাজার কাছে সেই কুষ্টিয়া
মেহেরপুর এই অঞ্চল বিক্রি করে দেওয়া হয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র তার সময়টিতে। তারপর আসামের রাজার কাছে সিলেটের বিরাট অংশ বিক্রি করে দেওয়া হয়েছে। এইভাবে বহুবার এই ঘটনা ঘটেছে, এই বাংলা বিক্রির ঘটনা ঘটেছে। এই ঢাকার নবাবদের কাছেও ইংরেজরা বাংলা আরেকবার বিক্রি করেছে। তো এইরকম এই বিক্রি হওয়ার পরে একেবারে সর্বশেষ এই বাংলা পাকিস্তানের কাছে বিক্রি করে দিয়ে গেছে লর্ড মাউন্ট ব্যাটেন। তো লর্ড মাউন্ট ব্যাটেন যেভাবে বিক্রি করছেন সেটা আরো অনেক সুন্দর কাহিনী। আপনি এটা ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইতে, মাওলানা আবুল কালাম আজাদের এই বইতে এই কাহিনী চমৎকারভাবে পড়তে পারবেন। তারপর যখন পাকিস্তানি শাসন শুরু হলো তখন আমাদের মধ্যে একটা ভয় ছিল যে পাকিস্তান আমাদেরকে সম্মান দিচ্ছে না, মর্যাদা দিচ্ছে না। আমাদের দেশের রাজনীতিবিদরা এটাকে কাজে লাগিয়ে তারা এই দেশ ভারতের কাছে বিক্রি করার চেষ্টা করছে, বিকিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুরো পাকিস্তান জমানাতে এরকম প্রচার এবং প্রপাগান্ডা ছিল। স্বাধীনতার পরে আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল সে ভারতের কাছে দেশ বিক্রি করে দেবে। এবং এটি একেবারে শেখ হাসিনা যেদিন পর্যন্ত ছিলেন তখনও যেভাবে ছিল এবং এখনো পর্যন্ত আওয়ামী বিরোধী শক্তিদের 1 নম্বর প্রচারণা হলো তারা ভারতের কাছে এই দেশ বিক্রি করে দেবে। অন্যদিকে যারা বামপন্থী তাদের বক্তব্য হলো যে যারা বুর্জোয়া রাজনীতি করে, বিএনপি, আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই, যারা এই বাংলাদেশের সিআইএর দালাল, বড় বড় ব্যবসায়ী সম্প্রদায়, সেনাবাহিনীর কর্মকর্তা, তারা এই দেশ আমেরিকার কাছে বিক্রি করে দেবে এবং আমেরিকার যে সাম্রাজ্যবাদী শক্তি এই বাংলা তারা অর্থনৈতিকভাবে কবজা করে এই বাংলার উপর আমেরিকার প্রভুত্ব চালু রাখবে। এবং এটা এখনো পর্যন্ত এই প্রচারণা চলছে, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, আমরা এইভাবে স্লোগান দেখেছি। একইভাবে আবার যারা এই ডানপন্থী রাজনীতি করেন, সেই ডানপন্থী যারা রাজনীতি করেন এর মধ্যে দুটো গ্রুপ রয়েছে, একটা হলো ইসলামিস্ট আর একটা হলো নন ইসলামিস্ট। সেকুলার রাজনীতি করেন কিন্তু ডানপন্থী। এখন এই যে ডানপন্থী রাজনীতি করেন তাদের অভিযোগ হলো যে এরা রুশ আর চীনের দালাল চাকর। এই দেশটি যেমন কমিউনিস্ট পার্টিকে বলা হতো যে তারা কমিউনিস্ট পার্টির দুটো অংশ, একটা হলো পিকিংপন্থী আর একটা হলো মস্কোপন্থী। এরা চীনের কাছে দেশ বিক্রি করবে আর রাশিয়ার কাছে দেশ বিক্রি করবে। এভাবে পুরো 90-এর দশক পর্যন্ত বাংলাদেশে পাল্টা বিবৃতি চলেছে। তারপর আওয়ামী লীগের অভিযোগ বিএনপির বিরুদ্ধে যে এরা এই দেশটিকে বিক্রি করে দিচ্ছে, সেন্ট মার্টিন বিক্রি করে দিচ্ছে, গ্যাস বিক্রি করে দিচ্ছে, তেল বিক্রি করে দিচ্ছে, গ্যাস বিক্রি করেছে ভারতের কাছে, নানা রকম প্রচারণা। আর এখন সেই সকল প্রচারণাগুলো একত্র হয়ে পুরো বাংলাদেশ খণ্ড বিখণ্ড করে বিক্রি করার, বিলিয়ে দেওয়ার যে দুর্নাম এবং বদনাম, এর পুরোটাই এখন বর্তমান সরকারের উপর এসে চেপে পড়েছে। সবাই বলার চেষ্টা করছে যে এই সরকার নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য আমেরিকা। আসসালামু আলাইকুম, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেনাবাহিনী এবং বিএনপি জামাতের মধ্যে, এনসিপির মধ্যে যে দ্বন্দ্ব চলছে বা বাংলাদেশের বিষয়ে আলোচনা করা হলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।